পৌঁছাতে যে দেরি হয়ে যাবে সেটা আগেই বুঝেছিলাম। বাড়ি থেকে আরও আগে বেরোনো উচিত ছিল। একেবারে উটকো জায়গা, আগে কোনোদিনও আসিনি। তার উপরে যিনি ফোন করেছিলেন তার কথাবার্তাও তেমন একটা সুবিধার মনে হয়নি। তবু ব্যবসার ধর্ম, ক্লায়েন্ট কল করলে আমাদের যেতেই হবে। প্রেডিকশন সবসময় মিলে যায় না, কখনো কখনো ভুলও হয়। মানে যার সাথে কথা বলার শুরুতে মনেই হয়নি যে আমাদের সার্ভিস নেবে, অথচ শেষমেশ দেখা যায় সে প্রিমিয়াম প্যাকেজটা বুক করে ফেলেছে। এই জন্য আমাদের যেতেই হয়। নিশিতপুর স্টেশনে তো নামলাম, এবার এখান থেকে যেতে হবে চাপাতলায়। খেয়াল করলাম স্টেশনে নেমেছি আমি একা। আমি ছাড়া আর কোনো মানুষের অস্তিত্ব নেই আশেপাশে কোথাও। স্টেশনের বাইরে নেমে এলাম। চাপাতলা যাবার জন্য এখান থেকে টোটো ধরতে হবে। মোবাইলটা বার করে দেখলাম রাত 8:30 বাজে। এত তাড়াতাড়ি আশপাশ এমন জনশূন্য, কেমন জায়গা এটা কে জানে। লোকটা তো বলেছিল স্টেশনের বাইরে থেকে টোটোয় উঠে চাপাতলায় এসে নামলেই ওনার কারখানা দেখতে পাবো, কিন্তু টোটোর নামেই তো কোনো দেখা নেই। নিঃশব্দে অনেকটা সময় কেটে গেল। কিন্তু একটা টোটোরও দেখা মিলল না। কি দাদা, কোথায় যাবেন? চমকে উঠে পাশের দিকে তাকাতেই দেখলাম অন্ধকারের ভেতর একজন লোক এসে দাঁড়িয়েছে। কখন যেন আমার বয়সেই হবে, কিন্তু তার সারা মুখে ছড়িয়ে রয়েছে গভীর এক হতাশার ছাপ। অন্ধকারের মধ্যেও সেটা পরিষ্কার বোঝাই গেল। কি হলো, হা করে তাকিয়ে আছেন কেন? কোথায় যাবেন বলুন, তাহলে আমি নিয়ে যাচ্ছি। এমনিতেই রাতের বেলা এই রাস্তায় তেমন একটা কিছু পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, যাবো বই কি, যাবো বলেই তো দাঁড়িয়ে আছি। সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় যাবেন? আমি যাব চাপাতলায়। যাবেন? যাব, উঠে আসুন। আমি টোটোয় উঠতেই টোটোটা চলতে শুরু করলো। কিছুক্ষণ বিনা বাক্য ব্যয়ে টোটো চালাবার পরে টোটোওয়ালা বলল, চাপাতলায় কোথায় যাবেন? চাপাতলায় হালদার ব্যাগ ফ্যাক্টরিতে যাব। হালদার ব্যাগ ফ্যাক্টরি? কেন, সেখানে কি দরকার? আশ্চর্য, আমার দরকার থাকতেই পারে। আপনি এত কৌতূহল দেখাচ্ছেন কেন? কৌতূহল দেখাবার কারণ আছে, তাই দেখাচ্ছি। তবে সেটা জানবার আগে আপনাকে বলতে হবে আপনি কি দরকারে ওই হালদার ব্যাগ ফ্যাক্টরিতে যাচ্ছেন। আমি একটা অ্যাড এজেন্সি চালাই, ওখান থেকে ফোন এসেছিল। ওনারা কিছু অ্যাড বানাতে চান, তাই কথা বলবার জন্য আমাকে ডেকেছেন, সেই জন্যই যাচ্ছি। আপনাকে একটা ভালো কথা বলছি, যদি নিজের ভালো চান তাহলে ওখানে যাবেন না, গেলে কিন্তু আর জীবিত ফিরতে পারবেন না। মানে এসব কি বলছেন আপনি? আপনার একবারও মনে হয়নি কেন এই এলাকাটা এই সন্ধে রাতে এত নিঝুম? কেন রাত নামলেই লোকজনেরা আর বাড়ির বাইরে বেরোয় না? নিশিতপুরের বাতাস আপনার কাছে একটুও ভারী লাগেনি? দেখুন, যা বলতে চান সেটা সোজাসুজি বলুন। বেকার বেকার রহস্য ঘনাবার চেষ্টা করবেন না, সোজা মেন পয়েন্টে আসুন। আচ্ছা বেশ, আপনাকে তাহলে স্পষ্ট করেই বলি, হালদার ব্যাগ ফ্যাক্টরির মালিক চন্দ্রভানু হালদার আসলে একজন নরপিশাচ। মানুষকে বিভিন্ন অজুহাতে সে ডেকে নিয়ে আসে তার কারখানায়, তারপর তাদের হত্যা করে তাদের মাংস খুবলে খুবলে খায়, আর সেই সব মানুষের চামড়া দিয়ে তৈরি করে ব্যাগ। দেখুন, কেন আপনি আমাকে এই সমস্ত গাঁজাখড়ি গল্প শোনাচ্ছেন আমি জানি না, আমি ঠিক বুঝতেও পারছি না। এতে আপনার কি লাভ বলুন তো? আমি শুধু চাইছি আপনাকে সাবধান করতে। ওই চন্দ্রভানু হালদার আপনাকে ডেকেছে কোনো অ্যাড বানানোর জন্য নয়, আপনাকে মেরে আপনার চামড়া দিয়ে ব্যাগ বানানোর জন্য। আমি এসব বিশ্বাস করি না। আমার কোনো দায় নেই আপনাকে বিশ্বাস করাবার, বিশ্বাস করলে আপনার জীবনটা বেঁচে যেত। নিন, চাপাতলা এসে গেছে, ওই যে হালদার ব্যাগ ফ্যাক্টরি। টোটো থেকে নেমে ভাড়া মিটিয়ে তাকে বিদায় করলাম। ভাট বকে বকে মাথা ধরিয়ে দিয়েছিল একেবারে। সামনে তাকিয়ে দেখলাম রাস্তার ধারে একটা ফাঁকা জায়গায় একতলা একটা বিল্ডিং, তার সামনে একটা সাইনবোর্ড দেওয়া, তাতে লেখা হালদার ব্যাগ ফ্যাক্টরি। যাক,
এসে পড়েছি তাহলে। এইবার ভেতরে গিয়ে কথাবার্তা সব ফাইনাল হলেই হয়। ফোনটা বার করে যে নাম্বার থেকে ফোনটা এসেছিল সেই নাম্বারটা ডায়াল করলাম। হ্যালো, যিনি আমাকে ফোন করেছিলেন উনিই ফোনটা রিসিভ করলেন। হ্যালো। হ্যাঁ, আমি সোমনাথ রায়চৌধুরী বলছি। আমি এসেছি, আপনার ফ্যাক্টরির দরজার বাইরে দাঁড়িয়ে আছি। দরজা খোলাই আছে, আপনি দরজা ঠেলে ভেতরে চলে আসুন, আমি ভেতরেই আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দরজা ভেজানোই ছিল, সেটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম নানান রকম ডিজাইনের বিভিন্ন ধরনের ব্যাগের প্রচুর স্টক সাজানো। ঘরের একেবারে শেষ প্রান্তে বসে আছে একজন ভদ্রলোক। দেখেই বোঝা যায় ইনিই হলেন চন্দ্রভানু হালদার। তার সামনে এগিয়ে গিয়ে হাত জোর করে নমস্কার জানাতেই তিনি বললেন, আসুন আসুন, বসুন প্লিজ। ট্রেনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? অবশ্য অসুবিধা হওয়ারই কথা, এই রাস্তায় রাতের বেলা গাড়ি ঘোড়ার যে আকাল। আপনি বসুন, আমি আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করি। না না, ওসব কিছু লাগবে না। আরে ওসব কিছু আবার কি, প্রথমবার এলেন, একটু চাই তো দিচ্ছি। বসুন, বেশি সময় লাগবে না, এই যাবো আর আসবো, 2 মিনিট। লোকটা উঠে গিয়ে পাশের দরজা ঠেলে ভেতরে চলে গেল। দরজাটা খোলা হলো মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তার মধ্যেই একটা তীব্র পচা গন্ধ ছুটে বেরিয়ে এলো ভেতরের ঘরটা থেকে। তার তীব্রতায় আমার গাটা কেমন যেন গুলিয়ে উঠল। অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। কিছুক্ষণ পরে লোকটা 1 কাপ চা নিয়ে বেরিয়ে এলো বাইরে। বেরোবার সময় আবার সেই তীব্র পচা গন্ধ। লোকটা চা এনে টেবিলের উপরে রাখলো। তারপরে আমার মনের ভাব আন্দাজ করেই যেন বলল, চামড়ার ব্যাগের কারখানা, তাই একটু গন্ধ হয়। আমাদের সয়ে গেছে, কিন্তু আপনার বোধহয় একটু অসুবিধাই হলো। না না, ঠিক আছে, অসুবিধা নেই। বেশ, আপনি চাটা খেয়ে নিন, তারপরে কথা বলছি। যে ঘরের ভেতর থেকে চাটা এলো তাতে ইচ্ছে করছে না ওই চায়ে চুমুক দিতে, কিন্তু কি আর করব, সৌজন্যতার খাতিরে কাপটা হাতে তুলে নিলাম। তাতে একটা চুমুক দিতেই আমার চোখের সামনে সব কিছু কেমন যেন ঝাপসা হতে শুরু করলো। আমি বুঝলাম যেটা খেলাম তার সাথে কিছু একটা মেশানো ছিল। বিপদ ঘনিয়ে আসছে আন্দাজ করতে পারলাম। উঠে দাঁড়াবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ততক্ষণে আমার চেতনা সম্পূর্ণ ঢলে পড়েছে। যখন চোখ খুললাম দেখলাম একটা বন্ধ ঘরের ভেতরে বসে আছি। চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে আমার হাত পা সব বাঁধা। আমার সামনেই বসে আছে সেই লোকটা। একটা টেবিলে কাঁচা মাংসের স্তূপ, মানুষের মাংস কেটে কেটে ডাই করে রাখা হয়েছে টেবিলের ওপরে। সারা ঘরময় সেই নারকীয় পচা গন্ধ। আমার সামনে বসে থাকা লোকটার হাতে একটা মাংস কাটা চপার। বুঝলাম এই টেবিলের ওপরে আমার মাংস কেটে জড়ো করবার আয়োজন করা হচ্ছে। আমি চিৎকার করে বললাম, দেখুন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি, এর পরিণাম কিন্তু ভালো হবে না। লোকটা পৈশাচিক অট্টহাসি হাসতে হাসতে উঠে দাঁড়ালো। দেখলাম তার চোখের মণিতে জ্বলে রয়েছে এক অপার্থিব ক্ষিপ্রতা। এই চাহনি কোনো জীবন্ত মানুষের হতে পারে না। সে হাসতে হাসতে এগিয়ে আসছে আমার দিকে, তার হাতে উদ্ধত চপার। মৃত্যুকে বোধহয় এই প্রথমবার সামনাসামনি দেখছি। সেই টোটোওয়ালার কথা মনে পড়ল। তার কথা বিশ্বাস করলে আজকে বোধহয় এই অনাহুত মৃত্যুর সামনে দাঁড়াতে হতো না। লোকটা আমার সামনে এসে দাঁড়াতেই দেখলাম ঠিক তার পেছনে অন্ধকার যেন দলা পাকাচ্ছে। পাক খেতে খেতে সেই অন্ধকার একটা মানুষের শরীরের আকার ধারণ করল। সেই মানুষটাকে আমি দেখা মাত্রই চিনতে পারলাম, সেই টোটোওয়ালা। সে গর্জন করে উঠল, খবরদার, ছেড়ে দাও ওনাকে, ওনাকে তুমি মারতে পারবে না। সাথে সাথেই দেখলাম আমার হাতের পায়ের বাঁধনগুলো যেন অদৃশ্য কোনো শক্তি কেটে দিচ্ছে। আমি বাঁধনমুক্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। না, কিছুতেই না, কিছুতেই আমি একে ছেড়ে দেব না। আজ বহু বছর পরে কোনো জীবন্ত মানুষ এসেছে, আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? তা কি হতে পারে? তুই কেন এসেছিস? তুই চলে যা, না হলে তোর একদিন কি আমার একদিন। না, আমি কিছুতেই আর তোমাকে এ পাপ করতে দেব না। তোমার জন্য আমাদের হালদার বংশ কলঙ্কের বোঝা থেকে মুক্ত হতে পারছে না, আর সেই জন্য মুক্তি পাচ্ছি না আমরাও। আর কতদিন এই প্রেত জীবন বয়ে বেড়াবো বলতে পারো? না না না, আমি মুক্তি চাই না। আমি বেশ ভালো আছি,
মানুষের মাংসের স্বাদ বড়ই সুস্বাদু, সেই সাথে মানুষের রক্ত। তাহলে তুমি আজও শুধরাবে না? এলাকার মানুষ তোমার এই কুকীর্তির জন্য তোমাকে আর আমাকে দুজনকে পিটিয়ে মারলো, আগুন ধরিয়ে দিল ওই ব্যাগের কারখানায়। সব শেষ হয়ে গেল। তোমার মনে নেই? মৃত্যুর পরেও তোমার স্বভাব বদলালো না। আমি সুযোগ বুঝে ছুট দিলাম পেছনের দিকে। কোনো রকমে দৌড়ে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে দেখলাম কোথায় তখন দেখা হালদার ব্যাগ ফ্যাক্টরি সামনে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে। অনেক কাল আগে আগুনে পুড়ে যাওয়া একটা ধ্বংসাবশেষ। ভেতরে কি ঘটে চলেছে আমি জানি না, সবকিছুই কেমন যেন ধোঁয়াশার মতন মনে হচ্ছে। এমন সময় দেখলাম উল্টো দিক থেকে একটা টোটো এগিয়ে আসছে। আমার সামনে এসে আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, দাদা কি এই বিল্ডিংয়ের ভেতর থেকে বেরিয়ে আসলেন? হ্যাঁ। বুঝেছি, আর কিচ্ছু বলতে হবে না, উঠে আসুন। আমি টোটোয় উঠতেই সে তাড়াতাড়ি টোটোটা চালিয়ে দিল। কিছুটা যাবার পরে আমি বললাম, দাদা কি ব্যাপার, কিছু বলতে পারবেন? অনেক বছর আগে ওটা একটা ব্যাগের কারখানা ছিল, হালদার ব্যাগ ফ্যাক্টরি। বাজারে ভালোই নাম ছিল। মালিকেরা ছিল দুই ভাই, চন্দ্রভানু হালদার আর রুদ্রভানু হালদার। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন শোনা যায় ওই ব্যাগের কারখানায় নাকি মানুষের চামড়া দিয়ে ব্যাগ তৈরি হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে এসে তাদের হত্যা করে তাদের শরীর থেকে চামড়া কেটে নিয়ে তাই দিয়ে তৈরি করা হচ্ছে ব্যাগ। গ্রামের লোকেরা বিষয়টা জানতে পেরে সেদিন রাতেরবেলায় লোকজন নিয়ে গিয়ে কারখানার ভিতরেই পিটিয়ে মারে ওই দুই ভাইকে, তারপর আগুন লাগিয়ে দেয় ওই কারখানায়। তবে পরে শোনা যায় ছোট ভাইটা নাকি ভালো ছিল, সে সব কিছুই জানতো না। তো যাই হোক, তারা তো মারা গেল, কিন্তু মৃত্যুর পরে বড় ভাই চন্দ্রভানুর বিষাক্ত আত্মা মানুষ খেকো পিশাচে পরিণত হলো। এখনো মাঝে মাঝে সে ওই কারখানায় জেগে ওঠে মানুষের মাংস আর রক্তের লোভে, বিভিন্নভাবে মানুষকে টেনে আনে। ওই ব্যাগের কারখানাও মায়াবী ছন্দে জেগে ওঠে, আবার আগের আকার ধারণ করে। আপনাকে নিশ্চয়ই ছোট ভাই রুদ্রভানু বাঁচিয়েছে। হ্যাঁ, তাই হবে হয়তো। ছোট ভাইটা বড় ভালো ছিল, শেষের দিকে কারখানার কাজ ছেড়ে দিয়ে টোটো চালাতো। কিন্তু দেখুন কি কপাল, একজনের অপরাধে দুজনকেই মরতে হলো। মনে মনে ধন্যবাদ দিলাম রুদ্রভানুকে, আজ তার জন্যে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারছি।